হ্যালো বন্ধুরা, মিস্টার গিরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার নাম রাজারাম গিরি। আজকে আমি আমার পুরো লাইফ জার্নি নিয়ে চলে এসেছি আমাদের এই মিস্টার গিরি ইউটিউব চ্যানেলে। আর আজকে আমার এই লাইফ জার্নিতে থাকবে কীরকমভাবে একদম গভর্নমেন্ট স্কুলের স্টুডেন্ট থেকে আমি গভর্নমেন্ট সার্ভিসম্যান হলাম, সেই পুরো গল্পটা। কীভাবে আমি গভর্নমেন্ট জব পেলাম বা গভর্নমেন্টে আমি এখন কাজ করছি, তার পুরো গল্পটাই আমি তোমাদের সামনে আজকে বলবো। এই ভিডিওটা কেউ স্কিপ করবে না। এই ভিডিওটায় রয়েছে একজন সাধারণ বাড়ির ছেলে থেকে গভর্নমেন্ট অফিসার হওয়ার গল্প, এবং এই ভিডিওটা দেখলে তোমরাও বুঝতে পারবে কীরকম গরিব বাড়ির ছেলে থেকে তোমাদের স্বপ্ন সত্যি হতে পারে। আজকে আমি রাধা রাধা বলে শুরু করতে চলেছি। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী, এনাদের কৃপা ছাড়া আর আমার কাছে কোনো কিছুই নেই, এবং হর হর মহাদেব, এনারা ছাড়া আমার জীবনে আর কিছুই নেই। তো এনাদের নাম নিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করতে চলেছি, এবং আমি চাইবো এই ভিডিওটা প্রচুর মানুষের কাছে শেয়ার করো, কারণ যাদের সত্যিকারে দরকার এবং যারা সত্যিকারে নিড পিপল, বা যাদের সত্যিকারে জীবনে কিছু করার ইচ্ছে আছে কিন্তু গরিব বাড়িতে জন্ম বলে কিছুই করতে পারছে না এরকম ভাবে, তাদেরও যাতে এই ভিডিওটা থেকে হেল্প হয় এবং তারাও জীবনে কিছু করতে পারে। আর সত্যি কথা বলতে ভাই, একটাই কথা প্রথম থেকেই আমি বলে দিই, যে মানুষ চেষ্টা করলে মানুষ পারে। कोशिश करके देख लीजिए, कोशिश करने वाले का कभी हार नहीं होती, इसलिए आप लोगों को कोशिश करना ही पड़ेगा। तो এই ভিডিওটা আজকে আমি কীরকমভাবে শুরু করব সেটা তো আমিও জানি না। প্রথম থেকে আমি বলি, আজকে আমার পুরো গল্পটা হয়তো ভিডিওটা একটু লং বা একটু বড় হবে, কিন্তু আমি চাইবো তোমরা পুরো ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো, এবং প্রত্যেকটা কথা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি কোনো স্ক্রিপ্টেড ভিডিও করছি না, আমি যা বলবো পুরো আমার মন থেকে বলবো। এই আমি ভিডিও করতে ছাদে চলে এসেছি, আর আমাদের এইখানকার পরিবেশ এরকম। আমি কোথায় আছি না আছি সেটা তোমাদেরও বলবো, তবে এই ভিডিওটা হয়তো থাকবে না। এই ভিডিওতে কী কী থাকবে, আমি কেমনভাবে গভর্নমেন্টে চাকরি পেলাম, কোথায় কি চাকরি করছি বা কী ব্যাপার, আমি একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে থেকে কিভাবে গভর্নমেন্ট চাকরিটা পেলাম, সেই গল্পটা আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব। প্রথমেই বলি, আমার বাড়ি পূর্ব মেদিনীপুরের একটা প্রত্যন্ত গ্রাম, মানে আমাদের ভগবানপুর 2 ব্লকের অন্তর্গত ঈশ্বরপুর, সেইখানে আমার জন্ম। সেইখান থেকে আমি বেসিক্যালি বিলং করি। তারপরে আমি প্রথমে শুরু করি আমার জার্নির একদম, মানে আমি সত্যিকারে হাঁটতে জিতে গেছি। সেই আমার হারার গল্প থেকে আজকে পুরোটাই শুরু করি। প্রথমে আমি ক্লাস 1-এ পড়তাম ঈশ্বরপুর প্রাইভেট স্কুলে। সেখানেও ঈশ্বরপুর প্রাইভেট স্কুলের আমি গল্পটা বলি। আমি যখন প্রথম শ্রেণীতে পড়ি, তখন আমি প্রথম শ্রেণীতে, আমার বয়স খুব বেশি ছিল না, কিন্তু তাও আমি ভর্তি হয়েছিলাম। তাই প্রথম শ্রেণীতে আমি 2 বছর পড়েছি, এটা আমি প্রথম বললাম। তারপরে যখন প্রথম শ্রেণীতে আমাকে সেকেন্ডবারে রাখবে বললো, তখন আমি থাকতে কখনোই রাজি হইনি, কারণ আমার সব বন্ধুরা সেকেন্ড ক্লাসে বা ক্লাস 2-তে উঠে যাবে, আমি আবার ফার্স্টে থেকে যাব। কিন্তু তারপরেও অমতেও বাড়িটার সবাই বললো, স্যার সবাই বললো, তাই থেকে গেলাম। তারপরে তো বন্ধুবান্ধব বললো, পড়াশোনা শুরু করে দিলাম। তারপরে মাধবপুর ইন্দ্রনাথ হাই স্কুলে আমি আবার ভর্তি হলাম 5 থেকে। তো 5 থেকে মোটামুটি আমি মিডিওকার স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট কিন্তু আমি কখনোই নয়, মোটামুটি রেজাল্ট করা একদম মধ্যমানের স্টুডেন্ট বলতে পারো। সেইখান থেকে আমি মাধ্যমিক দিলাম। মাধ্যমিকে খুব ভালো নাম্বার না পেলে ফার্স্ট ডিভিশনে পাস করেছি আমি, স্টার পাইনি, স্টারকে বাকি থেকে গেছিলো, ফার্স্ট ডিভিশনে আমি পাস করি। তারপরে সবাই বললো, বন্ধুবান্ধব যারা আমরা ছিলাম আমাদের ব্যাচে প্রায় সবাই সায়েন্স নিতে শুরু করে, বাট আমি সেই দিন আর সায়েন্স নিতে পারিনি, কারণ আমার নাম্বারটা খুব বেশি একটা ভালো ছিল না, তাই জন্য আর সায়েন্সটা নেওয়া হলো না। সবাই বললো বায়ো সায়েন্স নিয়ে পড়াশোনা করলে ভালো। এই সময় কিছু ইনসিডেন্ট হয় যার জন্য আমার মনে হয় যে পড়াশোনাটা করা খুবই ইম্পর্টেন্ট, তাই পড়াশোনা করতে শুরু করি আমি। এবং পড়াশোনা করতে 11-এ আমি স্কুলের মধ্যে সেকেন্ড হয়েছিলাম। ফার্স্ট মানে আমাদের মানে স্ট্রিমে আমি সেকেন্ড, আর আমি আমাদের স্ট্রিমে ফার্স্ট হয়েছিলাম, আর পুরো অল ওভারে আমি সেকেন্ড হয়ে গেছিলাম। তো তখন একটা পড়াশোনা যে করার প্রতি একটা আগ্রহটা আরও বেড়ে যায়। 12-এও মোটামুটি ভালোই পড়াশোনা করতে শুরু করি, বাট 12-এ কী হলো, 12-এ আমাদের সময় আমি 2020 ব্যাচ ছিলাম, সবাই যেন করোনা ব্যাচ বলে আমাদেরকে সবাই বলে। সেই 2020 ব্যাচ, আমার কয়েকটা পরীক্ষা হয়নি, আর রেজাল্টটাও যেইভাবে ভেবেছিলাম সেরকম খুব একটা ভালো হয়নি। তো মনটা খুবই ভেঙে গিয়েছিলো সেই দিন, যে আমি বন্ধুরা পারলো বা আমার বন্ধুদের নাম্বার উঠে গেল পরীক্ষা না দিয়েও, কিন্তু আমার যেই পরীক্ষাগুলো
মানে যেই সাবজেক্টগুলো নিয়ে আমি পড়তে চাইতাম সেই সাবজেক্টগুলো পরীক্ষাই হয়নি। তোমাদের বলবো তারপরে কেমন কী ব্যাপার সবটাই জন্য। তো পরীক্ষা হয়নি, মোটামুটি একটা রেজাল্ট করে এগোতে শুরু করলাম। তার পরবর্তীকালে যখন আমি কলেজে পড়বো তখন আমি তো অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে আমি নার্সিং নিয়ে পড়াশোনা করব, কারণ সত্যিকারে ভাই নার্সিংয়ে আমি এখন বুঝতে পারছি, কিন্তু তখন জানতাম না। আমি ভাবতাম নার্সিং চলে গেলে একটা মোটামুটি চাকরি পেয়ে যাব, আর চাকরির আমরা যেরকম মাপের স্টুডেন্ট আমাদের জন্য চাকরি বাকরি কি আর হবে। তো নার্সিংয়ে পড়লে যা আগে একটা চাকরি পাওয়া যেতে পারে, আর এত পড়াশোনা করতে হয় না। আর আমি পড়াশোনায় খুব একটা ভালো বা ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলাম বলতে পারো, খুব ভালো। তো সেইভাবে নার্সিং পড়বো ভাবলাম, কিন্তু ভাগ্যক্রমে নার্সিংয়ে আমি যেতে পারলাম না। আর জীবনে যাই কিছু হয় ভালোর জন্যই হয়। সেদিন খুব খারাপ লেগেছিলো, কিন্তু আজ তার জন্য আমি ভগবানকে ধন্যবাদ জানাই যে আমি নার্সিং পড়িনি। তারপরে বাড়ির সঙ্গে আমার প্রচুর ঝগড়াঝাটি শুরু হয়ে যায় যে আমি নার্সিং পড়বো, বাড়ির লোক পড়াতে চায় না এই করোনার জন্য। এই মানে অনেক স্বাস্থ্যকর্মীদের এই সব ব্যাপারের জন্য আমার বাড়ির লোক একদম রাজি হয়নি। তারপরে আমি বিএসসি পড়াশোনাতে শুরু করি। বিএসসি নিউট্রিশন নিয়ে আমি পড়াশোনা শুরু করি। একটা কথা বলি, নিউট্রিশনে আমি 12-এ পরীক্ষাও দিইনি, মানে এইচএস পরীক্ষা আমার হয়নি 2020 সালে। কিন্তু তাও আমার নিউট্রিশন খুব ভালো লাগতো। সেই নিউট্রিশন নিয়ে পড়বো বলে ভর্তি হয়ে যাই। তারপরে তো আমাদের অনলাইন শুরু হয়, মানে অফলাইন তখনও ক্লাস শুরু হয়নি। পড়াশোনা করতে কিন্তু তারপরে আরও ভালো লাগতে শুরু করে, পড়াশোনাকে ভালোবাসতে শুরু করি। তারপরে 4th সেমিস্টার আস্তে আস্তে আমি মোটামুটি কলেজে একজন ভালো স্টুডেন্ট নামে পরিচিত হয়ে যাই এবং ভালো পড়াশোনা শুরু করি। মোটামুটি সেকেন্ড থার্ড মোটামুটি কাছাকাছি থাকতাম, ভালো রেজাল্ট করতাম। এই করতে করতে আমার দিন যাচ্ছিল। তারপরে 5th সেমিস্টারে মানে কয়েকটা ইনসিডেন্ট আমার জীবন পরিবর্তন করে দেয়। আমি 5th সেমিস্টারে যখন পড়তাম শুরুতে আমি ভাবতাম যে আমি কি করব না, আমি পিএইচডি করব, মানে পড়াশোনা হায়ার স্টাডি করব। যেই ছেলেটা কোনো দিন পড়াশোনা করবে না ভাবছিল, সেই ছেলেটা এবারে ভেবেছিল যে সে হায়ার স্টাডি করবে, পিএইচডি করবে, আর চাকরি বাকরির দিকে যাবো না, একদম পড়াশোনা করব। তারপরে সবথেকে উঁচু যে জায়গায় যাওয়া যায় নিজের জীবনে সেইটায় যাব। সেরকমভাবেই পড়াশোনা শুরু। আর সত্যি কথা বলতে আমি গভর্নমেন্ট চাকরি নিয়ে এত বেশি মাতামাতি করতাম না, কারণ আমাদের মতো বাড়ির ছেলে গভর্নমেন্ট চাকরি করবে এটা তো ভাবাই একটা অস্বাভাবিক লাগতো। সেই কারণটা তো তোমরা নিজেরাই জানো যে একটা গভর্নমেন্ট চাকরি পাওয়া সত্যি কিসের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। আর সঙ্গে আরও কিছু জিনিস লাগে যেগুলো আমাদের কাছে তো নেই। আর আমরা সেই জন্য গভর্নমেন্ট চাকরির দিকে কখনোই ঝুঁকিনি। আমি ভাবলাম আমি পিএইচডি করব, পিএইচডি করে কোনো একটা জায়গায় প্রফেসরি যদি আমি পার্ট টাইম মানে বা প্রাইভেট কলেজগুলোতেও করতে পারি, মোটামুটি ভালো স্যালারি পেয়ে যাব, মোটামুটি আমার জীবন চলে যাবে। এইভাবেই যাই। তবে একটা ইনসিডেন্ট আমার জীবনে ঘটে, তার জন্য সত্যি কথা বলতে যে আমার মানে অনেকটা পরিবর্তন হয় বলতে পারো। সেই ইনসিডেন্টটার পর থেকে আমার গভর্নমেন্ট চাকরির প্রতি আরও একটু ঝোঁক বেড়ে যায় যে আমাকে গভর্নমেন্ট চাকরি পেতে হবে। মানে মানে আমার তখন মনে হয় যে গভর্নমেন্ট চাকরি, কিন্তু গভর্নমেন্ট চাকরি তো ইজি নয়। তারপরে আমি অ্যাকচুয়ালি মাস্টার ডিগ্রি যখন করতে যাব তার আগে মানে 5th সেমিস্টারের গল্পটা তোমাদের বলছিলাম। 5th সেমিস্টারে তারপরে একদিন মানে আমরা টিউশনে পড়তে গেছি, মানে একদিন স্যারের সঙ্গে আমি আছি, তো টিউশনে পড়তে বসে স্যার একদিন গল্প করছে। স্যারের একজন স্টুডেন্ট একটা কোথাও চাকরি পেয়েছে 12,000 টাকা, আমার মনে আছে অ্যামাউন্টটা, 12,000 টাকা চাকরি পেয়েছে। তো স্যার সেদিন প্রচুর খুশি হয়ে আমাদের বলেছিল যে মাত্র এমএসসি পাস করে সঙ্গে সঙ্গে একটা 12,000 টাকার চাকরি পেয়ে গেছে। আর সেটা খুবই স্যারের ভালো লেগেছিলো। কিন্তু আমি সেই দিন একটা কথা ভাবছিলাম যে আমি এত দূর পড়াশোনা করার পরে 12,000 টাকার চাকরি করব। আর আমার বাবা তো খুব বেশি পড়াশোনা করেনি সত্যি কথা বলতে, কিন্তু আমার বাবা এর থেকে যথেষ্ট বেশি ইনকাম করে। তাহলে আমি পড়াশোনাটা করব কী করে? দেখো আমি পড়াশোনাটাকে কিন্তু ডিমোটিভেট করছি না যারা পড়াশোনা করতো, কিন্তু আমি একটু প্র্যাকটিক্যালি ভাবতে শুরু করি, কারণ আমি প্র্যাকটিক্যালি সবসময় ভাবি। তো তারপরে ভাবি তাহলে আমাকে এমন কিছু করতে হবে যার জন্য মানে আমার অ্যাকচুয়ালি তাহলে আমার অন্য কিছু করা উচিত বা অন্য লাইনে যাওয়া উচিত। তারপরে একদিন এরকম বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে মারতে বন্ধুর বাড়ির দিকে যাচ্ছি, একজন তার দিদির সঙ্গে দেখা হয়। আমি মনে আছে পুরো ঘটনাই বলবো আজকে। তার দিদি আমাকে বলে কি এমএইচএ করবি তো নাকি? আমি বললাম দিদি এমএইচএটা কী? তখন সে আমাকে বললো এমএইচের ব্যাপারে। আমি এবং গুগলে গিয়ে তারপরে ইউটিউব ঘাঁটা শুরু করি যে এমএইচএ কী জিনিস বা কী, বা এমএইচের পরে কী হতে পারে। তারপরে ইউটিউবে আমি দেখি, তারপরে ইউটিউবে দেখতে দেখতে আমি তুষার স্যার বলে একজন ইউটিউবে ভিডিও করেন এই এমএইচএ রিলেটেড, ওনাকে ফোন করি, ওনার সঙ্গে কথা হয়। উনি তারপরে বলেন যে এমএইচের পরে এই গভর্নমেন্ট পোস্ট আছে, এই ব্যাপার। সেই দিন থেকেই শুরু করা হয় বা সেই দিন থেকেই লড়াই শুরু। আমি মনে করি যে আমি এটাই করব।
তারপরে আমার 6 সেমিস্টারে যখন আমি পড়ি তখন এবারে আমার পড়াশোনা মানে এবার শুরু, মানে এইবারে 6 সেমিস্টারে পরীক্ষা আছে। পরীক্ষাটার কয়েক মাস আগে, 2 মাস মতো আগে আমি যেখানে এমএইচে করবো ভেবেছিলাম, আমি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি থেকে পড়েছি, সেখানে এবার ভর্তি শুরু হয়ে গেছে। এবারে বলছে আগে থেকে সিট বুক না করলে পাবে না। তো সেই জন্য আমি ঘরে জোর করতে শুরু করি যে আমাকে সিট বুক করতে হবে, আমি এমএইচে করবো, এমএইচে আর অন্য কিছু পড়বোই না। তারপরে অনেক খাটাখাটনি করে বাবা মা বলে দেখো এত টাকা আমরা খরচা করতে পারবো না। আমি এবার স্টুডেন্ট ক্রেডিট কার্ড তখন বেরিয়েছিলাম, আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন টোন নেবো এই ভেবে অনেক প্ল্যানিং করে আগাই। তারপরে একদিন আমার ম্যাম, মানে আমার কলেজের একজন ম্যাম আমাকে পয়সা ধার দেয় যাতে আমি কলেজে মানে ওইখানে ভর্তি হতে পারি। ম্যামের সঙ্গে কথা বলতে বলতে ম্যাম বলে না আমি তোকে দিয়ে দিচ্ছি। তো সেই দিন ম্যামের কাছ থেকে টাকা নিয়ে আমি কলেজে ভর্তি হই, আমার বাড়ির কাছ থেকে আর নিই না, কলেজে ভর্তি হয়ে যাই। এরপরে কিন্তু আর টাকা যে কীভাবে আমি জোগাড় করবো বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড আদবে হবে কিনা আমি জানি না, ভর্তি হয়ে চলে এসেছি পরীক্ষার আগে। তারপরে তো পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার মানে পরেই রেজাল্ট বেরোনোর আগেই আমাদের ক্লাস শুরু হয়ে গেছিলো। তো আমরা এমএইচেতে চলে আসি, তারপরে লোন হয় না, তারপরেও আমরা তাও চলে আসি, যা হয় দেখা যাবে, ভগবানের মানে ওপরে সব কিছু ছেড়ে দিয়ে তাও চলে আসি কৃষ্ণের হাতে। আমি বলি ভগবান যা করে ভালোর জন্যই করে, আমি তখন থেকে আমি এটা মানি। তারপরে তো আমার লাস্ট দিন 2 দিন বাকি আছে, তখনও লোন স্যাংশন হয়নি। আমাকে আমাদের ডিপার্টমেন্ট থেকে ডেকে পাঠালো হলো যে এক্সাম সেল থেকে, ওই থেকে মানে যেখানে টাকা জমা দিতে হবে অ্যাকাউন্ট সেকশন থেকে আমাকে বললো আপনি তো এখনও জমা করেননি, তো আপনি যদি না জমা করেন পার ডে কিন্তু 100 টাকা করে চার্জ পড়বে যতদিন আপনি ডিলে করবেন। আমি তো প্রচুর কান্নাকাটি শুরু করি, এত টাকা আমি কোথায় পাবো। ব্যাংকের যিনি স্যার ছিলেন ওনাকে ফোন করতে শুরু করি, তারপরে আমার লোনটা হয়ে যায়, আমি টাকাটা দিই। তারপরে এই মাঝে আমার জীবনে একটা ব্ল্যাক চ্যাপ্টার চলে আসে, মানে আমার বাবার অসুখ হয়। আমার বাবাকে আমি ভালো করার জন্য আবার তখন আমি সবে ইন্টার্নশিপ করতে শুরু করেছি আইলেস দমদমে। তখন আমার বাবার অসুখটা ধরা পড়ে এবং আমার বাবাকে মানে অনেক রকমের প্রবলেম হয়। তো সেই অধ্যায়টা আমি ভাবতে চাই না, আমার বাবাকে ভালো করে দিয়েছে ভগবান, এটার জন্য ভগবানকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি। ভগবান আছেন এইটুকু আমি ভাবি, এবং ভগবান আছেন বলেই আমি এখানে দাঁড়িয়ে তোমাদের সামনে কথা বলতে পারছি। তো তারপরে বাবাকে ভালো করে নিয়ে আসছি, তারপরে বাবা সেখানে বাবাকে নিয়ে এমস ভুবনেশ্বরে ভর্তি করাই। ওইখানে অনেক দিন ভর্তি ছিলেন, প্রায় 65 দিন মতো ভর্তি ছিলেন, অনেক বড় রোগ হয়েছিল। তো কিছুদিন বাকি আছে বাবাকে ছাড়ার, তবে এবারে আমাকে ডাকা হয় মানে হসপিটাল থেকে, এতদিন ছুটি নিয়েছি এবার তোমাকে আসতেই হবে, না হলে আমরা আর কন্টিনিউ করবো না, এরকম বলা হয়। তারপরে আমি ইন্টার্নশিপ যেদিন কমপ্লিট করি, আমার বন্ধু মানে ওর নাম না নিলেও কম বলবে, অর্পণ দে, ও আমার বন্ধু, ওর সঙ্গে আমার অনলাইনে পরিচয় হয়, তারপরে ও আমার এখন খুব ভালো বন্ধু। তো ওর মানে ভরসায় আসানসোল চলে আসি, আসানসোলে কাজ শুরু করে দিই। আসানসোলে একটা হসপিটালে, জি গুরু গোপীনাথ হসপিটাল, যেখানে আমাকে প্রথম কাজ করতে শুরু করি। সেই জি গুরু গোপীনাথ হসপিটালে কাজ করতে করতে আমি অনেক কিছু শিখতে থাকি, অনেক হসপিটাল লাইন সম্বন্ধে জানতে থাকি। যেই ছেলেটা কোনো দিন ভাবছিলাম কাজ পাবো না, কী করে কাজ পাবো, আমি নার্সিং পড়লাম না, সেই ছেলেটা কাজ করা শুরু করে দিয়ে আফটার ফার্স্ট সেমিস্টার, মানে আমি ফার্স্ট সেমিস্টারে পড়তেই কাজ পেয়ে গিয়েছিলাম মাস্টার ডিগ্রিতে, আমার উইথাউট বিএইচএম, মানে আমার ব্যাচেলার ডিগ্রি নিয়ে হসপিটাল ম্যানেজমেন্টে, তারপরেও আমাকে কাজ দিয়েছিল। তো সেভাবে কাজ করতে শুরু করি। এর মাঝে একটা কথা বলি, আমি কলেজে থাকাকালীনও অনেক রকমের কাজ করতাম, টেলিকলিংয়ের কাজ, অনেক রকমের কাজ করতাম টুকটাক, সেগুলোকে আর এত কিছু আমি বলছি না, যদি সেগুলো বলতে যাই আরও ভিডিওটা বড় হবে, তাই সেগুলো আর বলছি না। তো আমি এরকমভাবে কাজ করা শুরু করে দিই, ঠিক আছে। কাজ করতে করতে তারপরে হসপিটাল লাইনে কাজ করছি, বেশ ভালোই দিনগুলো যাচ্ছে, এখানে সবাই আমাকে ভালোবাসতে, কাজও আমি খুব ভালো করে শেখা শুরু করলাম, সবার সঙ্গে ভালো ব্যবহার করলাম, কাজ করতে করতে কাজ শিখতে শুরু করলাম, আমার ভাবাও ভালো হলো, ভালোই দিন যাচ্ছিলো, ভগবানের ইচ্ছায় ভালোই করে চলে যাচ্ছিলো। কিন্তু তার পরবর্তীকালে আমাদের হসপিটালে একটা সমস্যা চলে আসে কিছু কারণে, আমাদের স্যালারিটা বন্ধ হতে শুরু হয়। 2 মাস হয়ে গেলো, 4 মাস হয়ে গেলো, স্যালারি পাচ্ছি না। তখন আমি তখন কলেজে যাচ্ছিলাম, পরীক্ষা দিচ্ছি, কিন্তু স্যালারি আর পাচ্ছি না। লাস্ট পরে আমি কাজটা ছেড়ে দিলাম, আমি বলি যা হয় হবে, কিছু না বলে বাড়ি চলে গেলাম। বাড়িতে কয়েকদিন থাকতে থাকতে বাড়ির কাছে একটা নতুন হসপিটাল হয়েছিল, পিএন দাস মেমোরিয়াল, আমার বাড়ির ওইদিকে চণ্ডীপুরে। তো ওইখানে আমি যাই, মানিক দা বলে একজন ওখানে ছিলেন, ওনার কথায় আমি
ওখানে চাকরিটা পেয়ে যাই, স্যালারিও মোটামুটি ভালোই দিচ্ছ, কাজ করা শুরু করি ওখানে। তারপরে মানিকদা ওখানে ছেড়ে দেওয়ার পরে ওইখানে আমি ম্যানেজার পোস্ট আমাকে দেওয়া হয়, আমি ওখানে ম্যানেজার হিসেবে কাজ শুরু করি। শুরু করতে করতে তখন মানে একদিন রাত্রে আমি প্রত্যেক দিন আমার রাত্রে অভ্যেস ছিল যে আমি কোনো কিছু ভিডিও দেখতে দেখতে ঘুমাই, মানে এই কাজ রিলেটেড, জব রিলেটেড, এইগুলো দেখতে দেখতে আমি ঘুমাই। তো একদিন এরকম একটা মানে পোস্ট দেখলাম, মানে একটা ভিডিও দেখতে, সেখানে আমি দেখলাম ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, মানে যেই পোস্টে এখন আমি আছি ওই পোস্টের জন্য আমি কত বছর ধরে মানে আমি অপেক্ষা করছি, সেই পোস্টটা দেখলাম। আমি সেটা ফেক না অরিজিনাল আমি বুঝতে পারলাম না, পুরো ভিডিওটা দেখলাম। দেখার পরে আমি ডব্লিউবি হেলথ ওয়েবসাইটে গিয়ে চেক করলাম, ওয়েবসাইটে কিন্তু আমি দেখতেই পেলাম না। তারপরে আমার একজন দাদার সঙ্গে, মানে আমার খুব ভালো, মানে উনি আমার বন্ধু কাম দাদা, আমার গাইডেন্স, আমার সব কিছু, ওনার সঙ্গে আমি কাজ করতাম। উনি দীপাঞ্জন দা। তো দীপাঞ্জন দাকে আমি রাত্রেই পাঠাই যে দাদা দেখো, আমি দাদাকে ফোন করি, তারপরে দাদা এটা কি সত্যি? ওটা হ্যাঁ, এটা তো সত্যি মনে হয়। তো তার পরবর্তীকালে আমি দেখতে পাই না, তারপরেও পরপর দেখি, কিন্তু ওখানে ইডব্লিউএস ছিল, আর আমার কাছে ইডব্লিউএস মানে তখন আমি ছিলাম না ভাই, ইডব্লিউএস কী জিনিস সেটাও জানতাম না। তারপরে তো হলো না ওটার পর থেকে আমার জীবনে মন নেওয়া শুরু হলো, পর অনেক জায়গায় ফর্ম ছাড়তে শুরু করলো, আমি সব জায়গায় যেতে শুরু করলাম, যত জায়গায় যাওয়া যায় তত জায়গায় যাচ্ছি। তারপরে হসপিটাল থেকে আমাকে বলে দেওয়া হলো একদিন যে তুমি কাজে মন দিচ্ছ না, বারবার এত ছুটি নিচ্ছ, এই করছো। আমি হসপিটালই ছেড়ে দিলাম, হসপিটাল ছেড়ে অনেক দিন বাড়িতে বসেছিলাম। বাড়িতে বসে থাকতে থাকতে আবার একদিন নারায়ণা হসপিটাল হাওড়া, সেখান থেকে আমি ডাক পাই, ইন্টারভিউ দিলাম। সেই দিন নারায়ণাতে যাওয়ার পথে একটা লর্ডস বলে আমি হসপিটাল দেখেছিলাম, সেই লর্ডসে আমি বলি ঠিক আছে নারায়ণাতে ইন্টারভিউ দিলাম, এটাতেও এসেছি যখন এখানে একবার ঢুকে যাই। তো ওখানে আমি আনফর্চুনেটলি মোটামুটি কাজ পেয়ে গেলাম ওখানে। এবার ওখানে আবার কাজ করতে শুরু করি, কারণ বাড়িতে বসে থাকলে হবে না। 2 মাস বাড়িতে বসে দিলাম, গভর্নমেন্টগুলো তো পরপর এদিকে ইন্টারভিউ দিয়েই যাচ্ছি, ওদিকে ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, কিন্তু কোনো কিছু আর হচ্ছে না। তাই জন্য পরপর দিয়ে যাচ্ছি। আমি বললাম মনে হয় আর হবে না, জীবনটা মনে হয় বরবাদ, কী যে করছি জীবনে কিছুই জানি না। তারপরে যে ওখানে যে কাজ করতাম ওখানেও মন বসছে না, ওখানেও অনেক ছুটি হয়ে যাচ্ছে, বলছে তুমি তো এত ছুটি নেবে জানি না, তুমি গভর্নমেন্ট, আমি বলেই জয়েন করেছিলাম, তারপরে ওনারা এত কিছু শুরু করে। তারপরে ভাবলাম যে আমি যা করি নাই করি আমি কাজ ছেড়ে দেবো, আর কাজ করবো না, মানে প্রাইভেটে ওখানে করবো না, আমি কয়েকদিন গভর্নমেন্টের জন্য আরও প্রিপারেশান নেবো। সেই ভেবে মানে অনেকগুলো জায়গায় ইন্টারভিউ দিয়ে গেছিলাম, ভগবানের ইচ্ছায়, কৃষ্ণ রাধারানী আর মহাদেবের ইচ্ছায় আমি কাজটা পেয়ে যাই, নাম বেরোলো। সেই দিন আমার মুখে হাসি ছিল না, আমার চোখে জল ছিল না। এটা কান্না নয়, মানে এটা কান্না তো বটেই, কিন্তু এটা দুঃখের নয়, এটা আনন্দের। যে একজন নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলে, যেইখানে মানে আরও কিছু স্টোরি আছে যেগুলো হয়তো পরে কোনো দিন বলবো, এটা তো আমার স্টোরি বললাম, আমার আরও স্টোরি আছে যখন আমরা ঠিক করে ভালো করে মানে দুবেলা খাবারও পেতাম না, এমনও দিন গেছে। তো সেই সব স্টোরি না হলে পরে একদিন বলবো। সেখান থেকে উঠে এসেছি, যেখানে কোনো দিন টিউশন মাস্টারের টাকা খুব ঠিকভাবে দেয়নি, ঠিকভাবে তাও পড়াশোনা চালিয়ে গিয়ে এখন আমি অ্যাজ এ ব্লক পাবলিক হেলথ ম্যানেজার আন্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে কাজ করছি। তো এটা আমার কাছে ভগবানের দান ছাড়া কিছুই নয়। আমার চেষ্টার থেকে বড় কথা ভগবান চেয়েছেন, বাবা মার আশীর্বাদ, আমার গুরুজনেদের আশীর্বাদ, সবার মানে জন্যই আমি কাজটা পেয়েছি। আরও আমাকে প্রচুর মানুষ এই জার্নিতে সাহায্য করেছে, যাদের নাম হয়তো নেওয়া হলো না, আবার কোনো দিন একটা ভিডিও করলে তাদের নাম নেব, কিন্তু আপনাদের সকলের আশীর্বাদেই পেয়েছি, আপনাদের সকলের জন্যই আমি পেয়েছি এই চাকরিটা, বা আমি সব কিছু, আমার সব কিছু হলো আপনারা। তো কারুরকে আমি এখানে ছোটো করতে চাই না, সবাইকে ভালোবাসি এবং ভগবানের আশীর্বাদে আমি এখানে কাজ করছি। যদি এতটা তোমরা দেখেছো, আমি তোমাদের আমার জার্নি থেকে একটাই কথা বলবো, ভগবানের উপরে বিশ্বাস রাখো আর সৎ পথে পরিশ্রম করে যাও। তুমি যদি কখনো অসৎ পথে না যাও, সৎ পথে পরিশ্রম করে যেও আর নিজের ভালো লাগাটাকে প্রাধান্য দিও, তাহলে তুমি একদিন সফল হবেই। আজকে আমি জীবনে বিশাল কিছু করে নিয়েছি সেটা নয়, কিন্তু যেটা করেছি সেটা আমার কাছে অনেক বড় কিছু, যেটা আমার নিজের কাছে অনেক বড় কিছু। সত্যিকার আমি কখনোই ভাবিনি আমি এত বড় জায়গায় পৌঁছাবো, কিন্তু তাও ভগবানের আশীর্বাদে এসেছি এবং আশা করি ভালোভাবে আপনাদের আশীর্বাদে কাজ করব। আপনারা ভালোবাসা দিন, আপনারা চাইলে আমি জীবনে আরও অনেক বড় হতে পারি। লক্ষ্যটা এখন অনেক বড় হয়ে গেছে, শুধু আমার একার নয়, অনেক মানুষকে নিয়ে এবারে চলতে হবে। আর এই ইউটিউব চ্যানেলটা আমি আবার রিস্টার্ট করছি। তো
তোমাদের সকলকে এবার থেকে আমি মোটিভেশনাল ভিডিও বা তোমাদের গাইডেন্স ভিডিও দেবো, কীভাবে তোমরাও একটা গভর্নমেন্ট চাকরি পেতে পারো, সেইগুলো রিলেটেড অনেক রকমের ভিডিও ছাড়বো। আর তোমরা যত জনকে পারো শেয়ার করো, তোমাদের পয়সা লাগবে না, আর লাইক করে দাও। আমি এই ভিডিওটায় 1 মিলিয়ন ভিউজ আর তোমাদের ভালোবাসা চাইলাম। 1 মিলিয়ন ভিউজ এটা করতেই হবে, আর প্রচুর শেয়ার করে দিও, এটুকু আমি চাই। ঠিক আছে।